আজকে বোঝাবো ক্যান্সার কিভাবে হয়। ক্যান্সার তো শুনেছো, বিভিন্ন জায়গায় ক্যান্সার হয়, অনেকে লাংসে ক্যান্সার হয় বলে না, শুনেছো না? ব্লাড ক্যান্সার হয়, জিভে ক্যান্সার হয়, গলায় ক্যান্সার হয়। হ্যাঁ, টিউমারটা আসছে পরে, ঠিক আছে। ওই ক্যান্সারটা কেন হয়, কিভাবে হয়, এর ডিপ সায়েন্সটা আমি বলবো। আচ্ছা শোনো, আমাদের শরীরটা অসংখ্য কোষ বা সেল দিয়ে তৈরি। তো যেমন একটা বাড়ি অসংখ্য ইট দিয়ে তৈরি হয়, সিমিলারলি আমাদের শরীরটা অসংখ্য কোষ বা সেল দিয়ে তৈরি, ঠিক আছে। এবার সেলগুলোকে, একটা সেল ডিভাইড হয়ে দুটো সেল তৈরি হয়। সেলের জন্ম কিভাবে হয়? একটা সেল ছিল, এটা দুটুকরো হয়ে দুটো সেল হয়ে যায়, ঠিক আছে। আবার এই সেলটা ছিল, দুটুকরো হয়ে দুটো সেল হয়ে যায়। এইভাবে হয় বলেই, সেলের সংখ্যা বাড়ে বলেই আমরা আস্তে আস্তে বড় হই। ছোট যখন ছিলাম আমরা, তখন আমাদের শরীরে সেলের সংখ্যা কম ছিল, আমরা বড় হয়ে গেছি, আমাদের সেলের সংখ্যা বেশি হয়ে গেছে। তাহলে এইভাবে যে এটাকে বলে সেল ডিভিশন, একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল, এটা বলে সেল ডিভিশন বা বাংলায় বলে কোষ বিভাজন। এখন প্রশ্ন হলো, এইভাবে যদি কোষ বিভাজন হতেই থাকে, সেল ডিভিশন হতেই থাকে, তাহলে আমাদের শরীরের তো সাইজ বাড়তে থাকারই কথা, বেড়েই যাবে, কিন্তু কি বাড়ে কি? আমার তো হাইট সেই বাড়া সেই বন্ধ হয়ে গেছিলো 18 বছরের পর, বা সেই হাইটে রয়ে গেছে আমার বডি ওয়েট ধরো একই রকম থাকছে বেশ কত 5 বছর ধরে আমার বডি ওয়েট একদম নড়ে না, একই রকম থাকে। তাহলে আমি বললাম একটা সেল দুটো সেল হচ্ছে, দুটো সেল চারটে সেল হচ্ছে, এইভাবে সংখ্যায় যে বাড়ছে, সংখ্যায় যদি সেলের সংখ্যা যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে আমার সাইজটা একই থাকে কি করে? এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে নিশ্চয়ই সেলের জন্ম যেমন হচ্ছে, সেলের মৃত্যুও হচ্ছে। মানে এই সেলগুলো কিছু কিছু সেল মরেও যাচ্ছে। আদারওয়াইজ তো সেলের সংখ্যা বাড়তে বাড়তে সবসময় প্রত্যেকটা মানুষের হু করে সাইজ বাড়ার কথা না, তাই না? আমার যে 5 বছর আগে আমার শরীরের যা সাইজ, আর এখন আমার শরীরের সাইজ তো একই থাকার কথা নয়। যদি এইভাবে সেল ডিভিশন হয়, তাহলে আমার শরীরের সাইজ অনেক বেশি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তার মানে এর থেকে কী প্রমাণিত হচ্ছে? নিশ্চয়ই সেলের যেমন জন্ম হচ্ছে, সেলের মৃত্যুও হচ্ছে। সেলের এই মৃত্যু হওয়ার ঘটনাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, প্রোগ্রামড সেল ডেথ। অ্যাপোপ্টোসিস, প্রোগ্রামড সেল ডেথ, বুঝতে পেরেছ? এখন প্রশ্ন হলো, এই যে রেট অফ সেল ডিভিশন, মানে একটা সেল কতক্ষণ পর দুটো সেল হবে, দুটো সেল কতক্ষণ পর চারটে সেল হবে, এই যে রেট অফ সেল ডিভিশন কিন্তু আমাদের শরীরের সব জায়গায় সমান হয় না। আমার এই চামড়ার সেলগুলোর রেট অফ সেল ডিভিশন যেমন, মানে কত সময় পরে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে হবে, সেটা কিন্তু তার থেকে বেশি স্পিডে সেল ডিভিশন হয় চুলের গোড়ায় যে সেলগুলো আছে না, সেই সেলগুলো অনেক তাড়াতাড়ি ডিভাইড হয়। আবার আমাদের যে পাচনতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেমের যে ওয়ালের সেলগুলো, ইনার ওয়ালের সেলগুলো, সেগুলো অন্যান্য সেলের থেকে অনেক তাড়াতাড়ি ডিভাইড হয়। তার মানে রেট অফ সেল ডিভিশন আলাদা আলাদা, তো আলাদা আলাদা জায়গার। চুলের গোড়ার ক্ষেত্রে একরকম, স্কিনের ক্ষেত্রে একরকম, গলার ক্ষেত্রে একরকম, আলাদা আলাদা, ঠিক আছে। রেট অফ সেল ডিভিশন আলাদা আলাদা, বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হলো, এই রেট অফ সেল ডিভিশন আলাদা আলাদা হয় কেন, বা এই সেলটা একটা সেল কতক্ষণ পর দুটো হবে, বা দুটো সেল কতক্ষণ পর চারটে হবে, এটা কে কন্ট্রোল করে? এটা কোথায় লেখা রয়েছে? কিভাবে কন্ট্রোল করতে হবে? নিয়মগুলো কোথায় লেখা আছে? নিয়মগুলো লেখা আছে কোন সেল কত তাড়াতাড়ি ডিভাইড হবে, বা অতিরিক্ত যদি সেলটা ডিভাইড করা শুরু করে, খুব র্যাপিডলি যদি ডিভাইড করা শুরু করে প্রয়োজনের তুলনায়, তাহলে ওকে থামিয়ে দিতে হবে। হ্যাঁ, বা এই যে থামিয়ে দিতে হবে, এই কথাগুলো কোথায় লেখা আছে? কেউ বলতে পারবে কোথায় লেখা আছে? সেলের মধ্যে এই নিয়মগুলো লেখা রয়েছে। সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। এই ডিএনএ হলো এক একটা বইয়ের মতন বুক, যার মধ্যে সমস্ত কিছু লেখা থাকে।
যেমন তুমি কালো হবে না ফর্সা হবে সেটা কিন্তু এই ডিএনএর মধ্যেই লেখা আছে। তুমি লম্বা হবে না বেটে হবে সেটাও এই ডিএনএর মধ্যেই লেখা আছে। ঠিক আছে, এইবার তাহলে তোমাকে এবার ক্যান্সার কিভাবে হয় সেটা বোঝার আগে ডিএনএ সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন আছে। তাই জন্য প্রথমে আগে ডিএনএ সম্পর্কে একটু আইডিয়া দিই। তোমার ডিএনএ যে সকল জিনিস দিয়ে তৈরি, যে সকল মলিকিউলস দিয়ে তৈরি, আমার ডিএনএও একই রকমের মলিকিউলস দিয়ে তৈরি। তাহলে আমি আলাদা তুমি আলাদা কেন? এই 4 ধরনের মলিকিউল দিয়ে ডিএনএ তৈরি। ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও তোমার ডিএনএতেও এই 4 ধরনের মলিকিউল আছে। অ্যাডেনাইন, গুয়ানাইন, থিয়ামিন, সাইটোসিন। ঠিক আছে, এই 4 ধরনের মলিকিউল দিয়ে তোমার ডিএনএও তৈরি, আমার ডিএনএও তৈরি। তাহলে তুমি আলাদা আর আমি আলাদা কেন? তোমার ডিএনএর মধ্যে নিয়মটাই লেখা আছে, তুষারের ডিএনএর মধ্যে যে নিয়মটা লেখা আছে হয়তো তুষার বেটে লেখা আছে নিয়ম, আমার ক্ষেত্রে সেটা লম্বা নিয়ম লেখা আছে নিয়মটা, তাই তো? তুষার বেটে না, তুষার লম্বা, তাই তো? যাই হোক, তাহলে কালো হবে না ফর্সা হবে সমস্ত কিছুই লেখা আছে ডিএনএর মধ্যে। এবং ডিএনএতে কী কালিতে লেখা আছে? ডিএনএটা এই AGTC দিয়ে লেখা আছে। ঠিক আছে, তাহলে তুমি আলাদা আমি আলাদা কেন? এর লজিকটা হলো নাম্বার সিস্টেমে কী কী নাম্বার থাকে বলো তো? 1, 2, 3, 4। এই 4টে সংখ্যা দিয়ে কটা, এই 4টে ডিজিট দিয়ে কটা সংখ্যা তৈরি করতে পারবে তুমি? তুমি তৈরি করতে পারো 3, 2, 4, 1। আর কেউ তৈরি করতে পারো 1, 2, 3, 4। আর কি তৈরি করতে পারো 4, 3, 2, 1। এরকম করে করে অনেকগুলো সংখ্যা তৈরি করতে পারবে তো। জাস্ট পার্থক্য কী করছো? অ্যারেঞ্জমেন্টটা আলাদা আলাদা করে দিচ্ছ। সিমিলারলি আমাদের প্রত্যেকের ডিএনএতে এই 4টে মলিকুল আছে, কিন্তু প্রত্যেকের ডিএনএ আলাদা। ধরো এই যে ডিএনএ, প্রথমে A, তারপরে G, তারপরে T, তারপরে C, তারপরে G, তারপরে C, তারপরে T, তারপরে A। যদিও এর একটা আছে, এরকম ধরো রয়েছে। এই যে সিকোয়েন্স এর পরে G, তোমার ক্ষেত্রে হয়তো এর পরে G আছে, আমার ক্ষেত্রে হয়তো এর পরে T আছে। মানে সিকোয়েন্সটা আলাদা। সিকোয়েন্সটা আলাদা হওয়ার জন্য তোমার ডিএনএ আর আমার ডিএনএ আলাদা হয়ে গেছে। এই সিকোয়েন্স অনুযায়ী সেল প্রোটিন তৈরি করে। ধরো লম্বা হওয়ার জন্য গ্রোথ হরমোনের প্রয়োজন। এবার এই সিকোয়েন্স অনুযায়ী যেহেতু প্রোটিন তৈরি হয়, ঠিক আছে, তাই জন্য হয়তো যার ডিএনএর মধ্যে লেখা আছে যে এই লোকটা লম্বা হবে, তার ক্ষেত্রে গ্রোথ হরমোন বেশি তৈরি হবে। আর বেটে মানুষের ক্ষেত্রে ধরো গ্রোথ হরমোন কম তৈরি হবে। এই গ্রোথ হরমোন বেশি তৈরি হবে না কম তৈরি হবে, এই ইনফরমেশানটা ডিএনএর মধ্যে এই কোড ল্যাঙ্গুয়েজে লেখা আছে। বুঝেছ কী বললাম? তোমার শরীরেও এই 4টে মলিকুলস দিয়ে তৈরি, আমার শরীরের ডিএনএও 4টে মলিকুলস দিয়ে তৈরি, কিন্তু তোমার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট আলাদা, আমার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট আলাদা। তাই জন্য তোমার প্রোটিন তৈরি হওয়া আলাদা আলাদা, কোনোটা কম হচ্ছে, যেটা কম হচ্ছে সেটা তো আমার ক্ষেত্রে বেশি হচ্ছে। ঠিক আছে, আলাদা আলাদা হওয়ার জন্য দুটো মানুষ আলাদা আলাদা হয়ে যায়, মেন্টালি এবং ফিজিক্যালি, শারীরিকভাবে এবং মানসিকভাবে আলাদা আলাদা হয়ে যায়। এই যে ডিএনএর ছোট ছোট সেগমেন্টকে বলে জিন। ধরো একটা ডিএনএর ছোট্ট একটা অংশ, এটাকে বলে জিন। এই অংশকে জিন। যদি ডিএনএটাকে যদি একটা বই ধরো, তাহলে জিন হচ্ছে এক একটা বইয়ের চ্যাপ্টার। ধরো এই বইটার মধ্যে ডিএনএ হচ্ছে এই বইটা ধরো তোমার ডিএনএ, তার মধ্যে এই পার্টটুকুতে লেখা আছে তুমি কালো হবে না ফর্সা হবে, এটা একটা জিন। এই পার্টটুকুতে লেখা আছে তুমি লম্বা হবে না বেটে হবে, এটা আর একটা জিন। এই পার্টটুকুতে লেখা আছে তোমার ধরো চোখের কালার কালো হবে না গ্রিন হবে না ব্লু হবে। অনেকে মনির চোখের কালার বিভিন্ন হয় না, কটা হয়, হ্যাঁ। তাহলে কি ডিএনএ হচ্ছে তোমার টোটাল ওভারঅল তোমার শরীরটা কিভাবে কাজ করবে সেটা ডিএনএর মধ্যে লেখা থাকে, একটা বই। তার মধ্যে ছোট ছোট চ্যাপ্টারে তোমার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো লেখা আছে। কোনো চ্যাপ্টারে লেখা আছে তুমি কালো হবে না ফর্সা হবে, এটা একটা জিন। কোনো চ্যাপ্টারে লেখা আছে তুমি লম্বা হবে না বেটা হবে, এটা আর একটা জিন। ঠিক আছে, এইরকমভাবে অনেকগুলো জিন রয়েছে ডিএনএর মধ্যে। তার মধ্যে একটা জিনের নাম হচ্ছে প্রোটো অঙ্কোজিন। এর মধ্যে আরেকটা জিন হচ্ছে প্রোটো অঙ্কোজিন, আর একটা হচ্ছে টিউমার সাপ্রেসার জিন।
বললাম কি এক একটা ডিএনএ অনেকগুলো জিন দিয়ে তৈরি, তার মধ্যে একটা জিনের নাম হচ্ছে প্রোটো অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিন কী করে? প্রোটো অঙ্কোজিনের যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো কার্যকরী যখন হয় তখন সেলটা ডিভাইড করে। আর টিউমার সাপ্রেসার জিনের মধ্যে যে কথাগুলো লেখা থাকে সেগুলো যখন কার্যকরী হয় তখন সেল ডিভিশন যখন র্যাপিডলি হয় সেটাকে আটকে দেয়। কী বললাম বুঝেছ? তাহলে প্রোটো অঙ্কোজিন কী করে? সেল ডিভাইড করতে সাহায্য করে। আর টিউমার সাপ্রেসার জিন কী করে? সেল ডিভিশনকে, যখন সেলটা খুব র্যাপিডলি ডিভাইড করে সেলগুলো, তখন টিউমার সাপ্রেসার জিন এটাকে আটকে দেওয়ার চেষ্টা করে। ধরো 1 মিনিটে এটা হয়ে গেল দুটো, তারপরের মিনিটেই এটা হয়ে গেল, খুব র্যাপিডলি ডিভাইড করছে, তখন কি করছে? টিউমার সাপ্রেসার জিন এটাকে আটকানোর চেষ্টা করছে। এইবার কোনো কারণে যদি তোমার শরীরে প্রোটো অঙ্কোজিন এবং টিউমার সাপ্রেসার জিনের মধ্যে কোনো পরিবর্তন আসে, এই পরিবর্তন আসাকে বলে মিউটেশন, কোনোভাবে যদি পরিবর্তিত হয়ে যায় তখন কি হয়? এই সেল যে ডিভিশনের রেটটা আর কন্ট্রোলে থাকে না, তখন র্যাপিডলি সেল ডিভাইড করতে শুরু করে। এই র্যাপিডলি সেল ডিভিশনকে বলে হচ্ছে ক্যান্সার। কী বললাম বুঝেছো? একটা সেল দুটো সেলে পরিণত হচ্ছে, দুটো সেল চারটে সেলে পরিণত হচ্ছে, এর তো একটা রেট আছে। এই রেটের থেকে যখন অনেক বেশি রেট স্পিডে খুব র্যাপিডলি ডিভাইড হচ্ছে সেলগুলো, তখন তাকে কি বলে? ক্যান্সার। আর একটুখানি বলি যে র্যাপিডলি ডিভাইড, ধরো এখানে আমার একটা সেল একদিনে দুটো সেল হওয়ার কথা, কিন্তু 1 মিনিটে যদি দুটো সেল হয়ে যায়, 1 মিনিটে দুটো সেল, তার পরের মিনিটে আরও দুটো সেল, তাহলে খুব র্যাপিডলি সেল তৈরি হচ্ছে, তখন এই জায়গাটা কি ফুলে উঠবে না? এটাকে কি বলে? টিউমার। এটাকে বলে টিউমার। সেলের একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল থেকে চারটে সেল, এই যে সেল ডিভিশন হচ্ছে এর তো একটা নির্দিষ্ট রেট আছে। এই রেটটা যখন প্রয়োজনের তুলনায় খুব বেশি হয়ে যায় তখন কি হয়? কোনো একটা জায়গায় টিউমার তৈরি হয়। টিউমার দু রকম, একটা হচ্ছে বিনাইন টিউমার আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার। বিনাইন টিউমার কাকে বলে? যখন কোনো একটা টিউমার যে জায়গায় হয়েছে সেই জায়গাতেই থেকে যায়, ও অন্য জায়গায় শিফট করে না, তাকে বলে বিনাইন টিউমার। আর ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে কী হয়? টিউমার সেলগুলো একটা সেল থেকে অন্যদিকে চলে যায়, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, সেই জায়গাতেও বৃদ্ধি পেতে থাকে, সেই জায়গাতেও বৃদ্ধি পেতে থাকে, একে বলে ম্যালিগনেন্ট টিউমার। মানে ক্যান্সার হলো ডিএনএর মধ্যে মিউটেশনের ফলে কিছু পরিবর্তন হয়, যার জন্য ওই সেলটাই পরিবর্তিত হয়ে যায়, সেল ডিভিশনটা কন্ট্রোলে থাকে না, সেল ডিভিশনটা কন্ট্রোলে থাকে না। যত স্পিডে সেলটা ডিভাইড করার কথা তার থেকে বেশি র্যাপিডলি সেলটা ডিভাইড করে, ওই জন্য সমস্যা তৈরি হয়। যেমন ধরো ট্রেনে একটা কম্পার্টমেন্টে 50 জন থাকার কথা, ওখানে যদি 500 জন লোক ঢুকে যায় কী হবে? সমস্যা তৈরি হবে। সিমিলারলি এখানে গলার এখানে ধরো 1 লক্ষ সেল থাকার কথা, এবার সেলটা র্যাপিডলি ডিভাইড করার জন্য ওখানে ধরো 1 কোটি সেল হয়ে গেছে, তো ডিস্টারবেন্স তৈরি হবে তো, এবং ওই সেলগুলোই পুরো জেনেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। বুঝতে পেরেছো? এবং কথা হলো কেন মিউটেশন হবে? এই যে বললাম না মিউটেশন কাকে বলে, এই যে ডিএনএর মধ্যে এই যে সিকোয়েন্স রয়েছে এ টি, যে মলিকিউলগুলোর সিকোয়েন্সটা কোনোভাবে যদি পরিবর্তন হয়ে যায় তখনই তাকে বলে মিউটেশন। তখন সেলটা ডিফারেন্টভাবে কাজ করে। মিউটেশন কী কী কারণে হতে পারে? কার্সিনোজেনের জন্য হতে পারে, বা অটোমেটিক ডিএনএ কপি হওয়ার সময় এররের কারণে হতে পারে। কার্সিনোজেন কী কী আছে? যেমন ধরো সিগারেট স্মোক করলে সিগারেটের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তোমার কার্সিনোজেন, এটা চেঞ্জ করে দিতে পারে, সিকোয়েন্স চেঞ্জ করে দিতে পারে। সিকোয়েন্স চেঞ্জ করে দেওয়ার জন্য ওই যে দুটো জিন বললাম, টিউমার সাপ্রেসার জিন এবং প্রোটো অঙ্কোজিন, এই জিনের মধ্যে মিউটেশন হয়, তার ফলে সেলটার যে রেট অফ সেল ডিভিশন আর কন্ট্রোলে থাকে না। কার্সিনোজেন আরও আছে, ইউভি লাইট, আলট্রাভায়োলেট লাইট হচ্ছে কার্সিনোজেনের মতন কাজ করে। ঠিক আছে, কিছু কিছু কেমিক্যাল আছে যেটা কার্সিনোজেনের মতন কাজ করে। তোমাকে আরেকটা জিনিস বলি, তোমরা দেখেছো যে কেমোথেরাপি দিলে চুল পড়ে যায়, ন্যাড়া হয়ে যায়, তোমরা দেখেছো?
যে কেমোথেরাপি, ক্যান্সার ট্রিটমেন্ট অনেক ধরনের ট্রিটমেন্ট আছে তো, যেমন ধরো রেডিয়েশন দেয়, গামা রে, রেডিয়েশন দিয়ে ওই ক্যান্সারে যে জেনেটিক্যালি যে চেঞ্জ হয়ে গেল না, মিউটেশনের ফলে যে এই সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল কোনোভাবে, হ্যাঁ, তখন তো ওই সেলটা তো অন্যরকমভাবে বিহেভ করবে, এটাকে বলে ক্যান্সার সেল। হ্যাঁ, এবার ওই সেলটাকে মারতে হবে, ক্যান্সার ট্রিটমেন্টে ওই সেলটাকে মারতে হয়। কী কী মারার নিয়ম আছে, যেমন ইউভি লাইট, গামা রে দেয়, গামা রে যদি দাও তাহলে মরে যাবে, বা ধরো সার্জারি করে কেটে বাদ দিয়ে দিতে পারো ওই জায়গাটা, বা কেমিক্যাল ইউজ করে, মানে ওষুধ প্রয়োগ করে, ওষুধ খাইয়ে, একে বলে কেমোথেরাপি। কেমোথেরাপি দিলে দেখবে অনেকের, প্রায় সবারই চুল পড়ে যায়। তুমি কেমোথেরাপি নিলো, সেটা ওরালি নিতে পারে, ইঞ্জেকশন দিয়ে হয়, নিতেও পারে। কেমোথেরাপি নেওয়ার পর চুল পড়ে যায়, আবার কেমোথেরাপি কমপ্লিট হয়ে যাওয়ার পর চুল উঠে যায়। কিন্তু কেন চুল পড়ে জানো? তার কারণ কেমোথেরাপিতে যে ওষুধগুলো প্রয়োগ করা হয়, সেই ওষুধগুলো সেই সেলগুলোকে অ্যাটাক করে যে সেলগুলো র্যাপিডলি ডিভাইড করছে, খুব তাড়াতাড়ি একটা থেকে দুটো, দুটো থেকে চারটে হচ্ছে। কে করে? একটা থেকে দুটো, দুটো থেকে চারটে কে হয়? ক্যান্সার সেল। তার মানে ওষুধটা হচ্ছে ক্যান্সার সেলকে অ্যাটাক করে। শুধু তাই না, এই ওষুধটা ভুলভাবে চুলের গোড়ার সেলকেও অ্যাটাক করে, কারণ চুলের গোড়ার সেলগুলো র্যাপিডলি ডিভাইড করে। তাহলে ওষুধের তো কনসাসনেস নেই, ওর তো চেতনা নেই, ও এমনভাবে প্রোগ্রামড হয়ে আছে যে র্যাপিডলি ডিভাইড করবো তাকেই শেষ করে দেবো। তাহলে ক্যান্সার সেল র্যাপিডলি ডিভাইড করে, তাই ক্যান্সার সেলকে শেষ করবে। আবার চুলের গোড়ার সেলগুলো র্যাপিডলি ডিভাইড করে, তাকে শেষ করবে। আর তাহলে চুলের গোড়ার সেলগুলোকে যদি নষ্ট করে দেয়, তাহলে চুল কি আর উঠবে? তাই ন্যাড়া হয়ে যায়। শুধু তাই না, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের যে ইনার ওয়াল, ডাইজেস্টিভ সিস্টেমের এই ইনার ওয়ালের যেখানে যে সেলগুলো আছে, এই সেলগুলো র্যাপিডলি ডিভাইড করে, এগুলোকে অ্যাটাক করে। ওই জন্য কেমোথেরাপি চলাকালীন বমি বমি হয়, বিভিন্ন রকম পেটের প্রবলেম হয়, অনেক রকম সমস্যা হয়। ঠিক আছে, তাহলে বুঝলে কেমোথেরাপি প্রয়োগ করলে কেন চুল পড়ে যায়।